আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। চলে আসলাম আপনাদের মাঝে আরেকটি নতুন ব্লগ নিয়ে ফ্রম মাই চ্যানেল ফ্রিডম ম্যান। এই মুহূর্তে সময় 7:45। আমি অতিক্রম করতেছি বিমানবন্দর সড়ক। এই মুহূর্তে আমি আছি উত্তরা থেকে চৌরাস্তা পর্যন্ত যে উড়াল সড়কটি নির্মাণ করা হয়েছে সেই রাস্তায়। আমার আজকের ডেস্টিনেশন টাঙ্গাইল জেলার গোপালপুর থানা। তো বেশিরভাগ সময় আমি গাবতলী হয়ে যাতায়াত করি, কিন্তু বাইপাইলের দিকে প্রচুর ভাঙাচোরা থাকার কারণে এবার আমি চৌরাস্তা কোনাবাড়ি হয়ে যাতায়াত করতেছি। তো এই মুহূর্তে আর আপনাদের সাথে তেমন কিছু বলার নেই, ফিরে আসতেছি আপনাদের মাঝে কিছুক্ষণ পর। হাওয়া দেওয়া যাবে নাকি? পঁয়ত্রিশ দিন আছে, তাহলে সামনেরটা দেখেন তো। সামনে 30। চাক্কার প্রেশার কম মনে হচ্ছিল, সেই জন্য রাস্তার মাঝখানে হাওয়ার প্রেশার চেক করে নিচ্ছি। কত? টায়ার প্রেশার চেক করে আবার যাত্রা শুরু করলাম। এই মুহূর্তে সময় 8:42। আমি এখন অবস্থান করতেছি মৌচাক। সামনে আমার হাতের বাম পাশে এবং ডান পাশে বেশ সুন্দর দুটি মসজিদ দেখা যাচ্ছে। বাংলাদেশের বিভিন্ন জেলায় এখন বেশ সুন্দর সুন্দর মসজিদ নির্মিত হচ্ছে। এই মুহূর্তে সময় 8:51। আমি এখন চন্দ্রা ফ্লাইওভার অতিক্রম করতেছি। সামনে একটা ছোট্ট বিরতি নিব, বিরতির পর ফিরে আসতেছি আবার। এই মুহূর্তে সময় 9:18। ছোট্ট একটা বিরতি নিয়ে আবার যাত্রা শুরু করলাম। এখন আমি অতিক্রম করতেছি মির্জাপুর ক্যাডেট কলেজ। তো এবার আসি আমার ব্লগের আজকের মূল বিষয়ে। যেতে যেতে আলোচনা করব যে বিষয় নিয়ে, সেই দিকটাতে আসি। আজকের ব্লগটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব আমাদের বাংলাদেশের হসপিটাল ব্যবস্থা নিয়ে, অর্থাৎ চিকিৎসা সেবা নিয়ে। এটি সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত বা সমালোচনা, আলোচনা যেটাই বলেন। আপনারা এই ব্লগটির আগে যে ব্লগগুলো দেখবেন, সেই ব্লগে আমি বলেছি আমার একটি কন্যা সন্তান হয়েছে সেপ্টেম্বরের 6 তারিখে। আলহামদুলিল্লাহ, সে আল্লাহর রহমতে এখন সুস্থ আছে। তার জন্য আমি আপনাদের সবার কাছে দোয়া চাচ্ছি, আল্লাহ যেন তাকে সুস্থ বড় হওয়ার তৌফিক দান করে। তো আমার এই কন্যা সন্তান হওয়ার সময় আমাকে বিভিন্ন ধরনের হ্যাসেলের মুখে পড়তে হয়েছে বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থা নিয়ে। এই বিষয়গুলো নিয়ে আসলে কেউ কখনো আলোচনা, সমালোচনা বা যেটাই হোক না কেন, কেউ কখনো বলে না। তা আমি আজকে এই বিষয় নিয়ে একটু আপনাদের সাথে আলোচনা বা সমালোচনা করব। আমাদের দেশে চিকিৎসা ব্যবস্থা বর্তমানে 2 রকম হচ্ছে, এক সরকারি, 2 বেসরকারি। বেসরকারি ব্যবস্থাপনার খরচ অত্যন্ত ব্যয়বহুলই বলা চলে। সবার পক্ষে এইটা এফোর্ড করা সম্ভব না। বেসরকারি ব্যবস্থাপনার খরচ বেশি হওয়াটাই স্বাভাবিক। তাদের মেইনটেনেন্স বা তাদের অন্যান্য যেই ইকুইপমেন্টগুলো, সেগুলো তাদের হাই প্রাইসে কিনতে হয়। সেই ক্ষেত্রে সেই জন্য তারা কাস্টমারের থেকে বেশি পরিমাণেই বিলটা অ্যাফোর্ড করে। আমার বিল বা অন্যান্য কোনো বিষয় নিয়ে তাদের সাথে আমার কোনো দ্বিমত নাই। সেবার মান অনুপাতে তারা পয়সা নিয়ে থাকে। আমার যেটা নিয়ে আজকে অভিযোগ, সেটা হলো ল্যাবরেটরি টেস্ট। এই বিষয়গুলো আসলে আমি মনে করি আমাদের বাংলাদেশের যেই চিকিৎসক ডাক্তার যারা আছে তারা যদি এই দিকটাতে একটু খেয়াল দেয় তাহলে হয়তোবা
এই জিনিসটা একটা সিস্টেমে আসবে। আপনাদের প্যাথোলজির যে জিনিসগুলো আছে সেগুলা অনেক প্রাইস দিয়ে কিনে নিয়ে আসেন, সেটা ঠিক। টেস্টের রিপোর্ট কিন্তু সব জায়গায় একই রকম। যেমন এক্সাম্পল হিসাবে বলি, আমি স্কয়ারে টেস্ট করাইলেও আমার রেজাল্ট যা আসবে, আমি যদি ঢাকা মেডিকেলের থেকেও টেস্ট করাই সেই ক্ষেত্রেও আমার রিপোর্টের রেজাল্ট সেম আসবে। এখন সরকারি আর বেসরকারি প্রতিষ্ঠান হিসেবে সেই ক্ষেত্রে চার্জের বিষয়টা একটু বেশি থাকবেই। আমার কাছে যেটা খুব বিরক্তিকর হয়েছি সেটা হলো চার্জ নিয়ে। সেম জিনিস আমি এই হাসপাতালে করতেছি, একরকম রেট নিচ্ছে, আরেকটু বেটার হসপিটালে গেলে আরেকটু বেশি রেট নিচ্ছে। এই অব্যবস্থাপনাটা কেন? আপনারা চার্জ বেশি নেন, ঠিক আছে, সমস্যা নাই, কিন্তু প্রত্যেকটা হসপিটালে আমি মনে করি সব ধরনের প্যাথোলজিক্যাল টেস্টের চার্জ এক হওয়া দরকার। কোনো হসপিটালে বেশি, কোনো হসপিটালে কম, এইটা তো সবার জন্য নেওয়াটা স্বাভাবিক না। কারণ সবাই আমরা একরকম ইনকাম করি না। যারা ডাক্তার আছেন, যারা আমাদেরকে চিকিৎসা সেবা দেন, তারা যদি এই বিষয়গুলো নিয়ে একটু কাজ করেন তাহলে হয়তোবা আমরা সাধারণ মানুষ সেবার ক্ষেত্রে একটু সুবিধা পাইতাম। আমি আমার বাচ্চার সময় বিভিন্ন টেস্ট করার জন্য বিভিন্ন হসপিটালে যাওয়া লাগছে ডাক্তারের সাজেশনে। তো সেই ক্ষেত্রে আমি এই সমস্যাগুলোর সম্মুখীন হয়েছি বিধায় আমি আজকে এটা নিয়ে একটা ব্লগ তৈরি করলাম। সব কিছুই সবার সাধ্যের মধ্যে নিয়ে আসা। আপনারা সিট ভাড়া বেশি নিচ্ছেন সেটা আলাদা বিষয়, আপনাদের সেই দিক থেকে সার্ভিস ভালো, সেজন্য আপনারা সেই দিক থেকে আপনারা টাকা বেশি নিচ্ছেন। কিন্তু প্যাথোলজির সাইড থেকে আমি মনে করি সব হসপিটালেই একটা সামঞ্জস্যতা থাকা দরকার। বাংলাদেশে যেই বেসরকারি ক্লিনিকগুলো বা যেই বেসরকারি হসপিটালগুলো আছে, অন্ততপক্ষে তাদের একটা গভর্নমেন্ট চার্ট থাকা দরকার যে সব হসপিটালেই এই টেস্টগুলোর জন্য সেম চার্জ। আরেকটা বিষয় সেটা হলো, ধরেন কোনো একটা হসপিটালে আমাকে ডাক্তার সাজেস্ট করলো সে ওই হসপিটাল থেকে আমাকে অপারেশন করাবে বা যে কোনো একটা সার্জারি করাবে। সেই ক্ষেত্রে ওটিতে অনেক ধরনের কমপ্লিকেশন থাকে, অনেক ধরনের জটিলতা থাকে। অনেক অপারেশনে রোগীকে ব্লাড দেওয়া লাগে, বিভিন্ন ধরনের সাপ্লিমেন্টারি প্রয়োজন হয় রোগীর। তা আমি যেই জিনিসটা ফেস করছি, আমার বাচ্চার ডেলিভারির সময় আমার ডাক্তার বলছে ব্লাড লাগবে। তো যেই হসপিটালে আমি আমার বাচ্চার ডেলিভারি করাইছি সেই হসপিটালে আমি তাদেরকে জিজ্ঞেস করছি আমার যেহেতু ব্লাড দেওয়া লাগবে, আমি ক্রস ম্যাচটা আপনাদের এখান থেকে করলে কত টাকা ফি নেবেন? তো তাদের ওইখানে ক্রস ম্যাচের ফি চাইছে 3600 টাকা, যেটা আমার কাছে অনেকটাই ব্যয়বহুল মনে হয়েছে। তা আমি তাদেরকে জিজ্ঞাসা করছি এইটা যদি আমি অন্য কোনো হসপিটাল থেকে করে নিয়ে আসি, প্লাস সাথে যদি আমি ডোনারকে নিয়ে আসি, আপনারা কি তখন আপনাদের এখান থেকে ব্লাডটা কালেক্ট করবেন? তো তারা এই বিষয়ে ডিনাই করে যে না, আপনাদের এখান থেকে সব কিছু করতে হবে। তো এই বিষয়গুলো খুবই কষ্টদায়ক আমরা যারা গ্রাহক আমাদের জন্য। কেননা এক হসপিটালে 2000 টাকা নিচ্ছে, আরেক হসপিটালে 3500 টাকা নিচ্ছে, প্রায় 1500 টাকাই বেশি। রিপোর্ট তো ভাই একই রকমই আসবে, আপনার হসপিটাল থেকে করালেও যা আসবে ওই হসপিটাল থেকে করালেও তাই আসবে। তাহলে কেন এই সমস্ত বিষয়গুলোতে বৈষম্যতা? এই বৈষম্যতাই
আমাদের জন্য অনেক ভোগান্তি হয়। এর জন্য দেখা গেছে আমরা যারা সাধারণ মানুষ, খুব স্বল্প আয়ের মানুষ, তারা ভালো একটা হসপিটালে চিকিৎসা নিতে গেলে অনেক ধার দেনায় পড়তে হয়। দেখা গেছে আমরা অনেক সময় টাকার জন্য প্রপার ট্রিটমেন্টটাও নিতে পারি না। তা আমাদের দেশে যারা চিকিৎসা সেবার ম্যানেজমেন্টের দায়িত্বে আছে, আমার এই ব্লগটি যদি কোনোভাবে তাদের চোখে পড়ে, আমি আপনাদের নিকট অনুরোধ রাখব যে আমাদের এই চিকিৎসা সিস্টেমটাকে আপনারা একটা নির্দিষ্ট নিয়মের ভিতরে আনেন। প্রত্যেকটা বেসরকারি প্রতিষ্ঠানের সবগুলো প্যাথোলজিক্যাল টেস্টের রিপোর্ট ফিটা আপনারা একরকম করেন। হাসপাতাল ওয়াইজ বিভিন্ন রকম। এটা আমরা যারা চিকিৎসা সেবা নিতে যাই তাদের জন্য একটু কষ্টসাধ্যই হয়ে যায় বলা চলে। তা আমি হসপিটাল ম্যানেজমেন্টের বাংলাদেশের উপরস্থ যারা আছে, স্বাস্থ্য সচিব, স্বাস্থ্যমন্ত্রী, তারা এই বিষয়টা একটু খেয়াল দিবেন। কারণ কেউই আমরা বিনা প্রয়োজনে হসপিটালে যাই না, প্রয়োজনেই হসপিটালে যাওয়া হয়। আমরা কেউ বলতে পারবো না যে আল্লাহ আমাদেরকে কখন কোন পরিস্থিতিতে রাখে। আজকে কেউ কোটিপতি, চাইলে আল্লাহ তারে গরিব বানাই দিতে পারে। আবার এখন যে গরিব, চাইলে আল্লাহ তারে কোটিপতি বানাই দিতে পারে। একজনের সাধ্য আছে 1 লাখ টাকা খরচ করার, আবার কারো সাধ্য আছে 1000 টাকা খরচ করার। তো সেই দিকটা বিবেচনা করে আমাদের দেশের চিকিৎসা ব্যবস্থাটা একটু পরিবর্তন করার দরকার। এই বিষয়টাতে স্বাস্থ্য পরিচালনা পরিষদের যেমন দৃষ্টি রাখা দরকার, পাশাপাশি আমরা যাদের থেকে চিকিৎসা নেই ডক্টরদেরও একটু সচেতন হওয়া দরকার। আপনারাও যারা প্রাইভেট ক্লিনিকে আমাদের সেবা প্রদান করে থাকেন, তারাও এই বিষয়ে একটু সহযোগিতা করবেন, যাতে আমরা অন্ততপক্ষে আমি যে বিষয়গুলো বললাম সেই সুবিধাগুলো পেতে পারি। তাহলে আমাদের খুব উপকার হয়। আজকের এই ব্লগটিতে আমার বলার মূল বিষয় ছিল এটা। এর থেকে আর সুন্দরভাবে গোছাইয়া আপনাদের সামনে আমি জিনিসটা উপস্থাপন করতে পারলাম না। আমার মতো করে আমি বললাম, আপনাদের কারো ভালো লাগতেও পারে, নাও লাগতে পারে। আমি আমার নিজস্ব মতামত শেয়ার করলাম আপনাদের সাথে। এখন আমাদের বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার পরিবর্তন হবে কিনা সেটাও আমি বলতে পারবো না। এই মুহূর্তে সময় 9:43। আমি এখন অতিক্রম করতেছি টাঙ্গাইল বাইপাস। তা আপনাদের মাঝে ফিরে আসতেছি আমি কিছুক্ষণ পর। সময় এখন 9:52। আমি এলেঙ্গা আছি এই মুহূর্তে। আমি যেহেতু আজকে আমার ডেস্টিনেশন গোপালপুর, সেহেতু এখন আমি কালীহাতি ঘাটাল হয়ে ঢুকে যাব সোজা যমুনা সেতু ভুয়াপুর অভিমুখী। হাতের ডান দিক দিয়ে আমি ঢুকে গেলাম। এই রাস্তাটি জামালপুর, শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা এই জেলাগুলোতে যাওয়া যায় এই রাস্তা দিয়ে। রাস্তাটা যেহেতু সিঙ্গেল লেন, আমাকে বেশ সতর্কতার সহিত বাইক চালাতে হবে। সামনে রেল ক্রসিং।
লম্বা একটা সময় পর এই রাস্তায় আমি রাইড করতেছি আজকে। অনেকটা ডেভেলপমেন্ট হয়েছে, আগে বেশ বেহাল দশা ছিল বলা যায়। সময় এখন 10:05। আমি এখন অতিক্রম করতেছি কালীহাতি থানা বাস স্ট্যান্ড। এই কালীহাতিকে নিয়ে আসলে বলার মতো আমার কাছে তেমন কোনো তথ্য বা ইনফরমেশন নাই। এইটুকু বলতে পারি, বাংলাদেশের জনপ্রিয় একজন কন্টেন্ট ক্রিয়েটর মানিক মিয়া, তার বাড়ি এই কালীহাতি থানা। সবাই হয়তোবা ফেসবুক, ইউটিউব স্ক্রল করলে তার ব্লগ বা ভিডিওগুলো দেখতে পাই। গ্রামের রাস্তাগুলোতে অতিরিক্ত অটো, বেশ বেপরোয়া চলাচল। এই অটোগুলোর কারণে এই সাইডটাতে দুর্ঘটনা বেশি হয়। এই মুহূর্তে সময় 10:22। আমি এখন অতিক্রম করতেছি ঘাটাইল থানা। সামনে হাতের ডান দিক দিয়ে যে রাস্তাটি চলে গেছে সেটি সাগরদিঘি অভিমুখী। ব্র্যাক ব্যাংকের সাইনবোর্ডের সামনে যে রাস্তাটি আপনারা দেখতে পাচ্ছেন এটি সাগরদিঘি অভিমুখী। সামনে হাতের ডান দিকে ঘাটাইল ক্যান্টনমেন্ট। সামনে পোড়াবাড়ি বাজার। সোজা রাস্তাটি জামালপুর ময়মনসিংহ জেলা অভিমুখী। আমি বাম দিক দিয়ে চলে যাব গোপালপুর থানা অভিমুখী। আলহামদুলিল্লাহ আমি চলে এসেছি আমার ডেস্টিনেশনের কাছাকাছি। আপনাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিচ্ছি। পরবর্তী ব্লগে ইনশাল্লাহ আপনাদের সাথে আবার দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফি আমানিল্লাহ।